হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 11 ফিজিক্সের ভেক্টরের প্রবলেম সেট 2 এর অঙ্কগুলো করানো হবে। অর্থাৎ ছায়া প্রকাশনের বইয়ে যে প্রবলেম সেট 2 দেওয়া আছে সেই প্রবলেম সেট 2 এর তোমাদের অঙ্কগুলো করানো হবে। তো 1 থেকে তোমাদের 13 অবধি এই ভিডিওতে তোমরা পাবে। 1 থেকে 13 অবধি এই ভিডিওতে পাবে, কারণ সমস্ত অঙ্কগুলো যদি একটা ভিডিওর মধ্যে করা হয় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, তোমরা এই চ্যানেলটি যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো, এই ধরনের উত্তরগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো একের দাগেরটা কি বলেছে দেখে নাও। পি এবং কিউ বলের মধ্যে কোণ আলফা হলে তাদের লব্ধির মান 5√p² + q²। বল দুটির মধ্যে কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা হলে লব্ধির মান হয় 3√p² + q²। প্রমাণ করো যে tan আলফা সমান 1/3। তো দেখো, সময়কে বাঁচানোর জন্য অর্থাৎ কম সময় ভিডিওটা করার জন্য আমি অ্যান্সারগুলো অলরেডি খাতায় করে নিয়েছি, আর বইটাও দেখাতে হবে না, কোশ্চেনটাকেও তুলে নিয়েছি। অর্থাৎ বারবার বইটাকে দেখাতে গেলেও ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সময় বেশি লেগে যায়, তো সেই জন্য একবার খাতায় তুলে নিয়েছি। ঠিক আছে, তো দেখো প্রথমে কি বলছে, পি এবং কিউ বলের মধ্যে কোণ যদি আলফা হয় তাহলে তাদের লব্ধির মান, এটা দেওয়া আছে। তাহলে দুটো বলের মধ্যে বা দুটো ভেক্টরের মধ্যে কোণ আলফা হলে আমরা কি জানি তার লব্ধি কত হয়। দুটো ভেক্টরের মধ্যে কোণ যদি আলফা হয় তাহলে তাদের লব্ধি হয় √p² + q² + 2pq cos আলফা। এবার এখানে পি কিউ আমরা এমনি কি জানি, যদি ধরো একটা বল ছিল এ আর একটা ধরো ছিল বি, তাহলে কি হতো, দুটো ভেক্টর এ আর বি হলে a² + b² + 2ab cos আলফা, এটাতে হতো। তো এখানে পি কিউ দেওয়া আছে, তাহলে তাদের লব্ধিটা পাবো p² + q² + 2pq cos আলফা √, যেহেতু তাদের মধ্যবর্তী কোণটা আলফা বলে দেওয়া আছে। এবার দেখো প্রশ্নানুযায়ী, অর্থাৎ এই লব্ধির মানটা বলেই দিয়েছে যে এটা 5√p² + q², তাহলে আমরা লিখবো প্রশ্নানুযায়ী এটা সমানই এইটা, সেটা করা হয়েছে। এবার দেখো আমরা কি করছি না, বোথ সাইডে অর্থাৎ উভয় পক্ষে বর্গ করছি। তাহলে উভয় পক্ষে বর্গ করলে রুটটা এখানে উঠে যাবে, কারণ এর স্কোয়ার করে দিলে এটা রুটটা উঠে গেল, 5² করলে 25 হয়ে গেল, আর এখানে আবার রুটটা উঠে গেল, অর্থাৎ 5² অর্থাৎ 25 হবে p² + q²। এইবার এইখানে p² + q² বাম দিকে, এটা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে কত হলো, 25 p² q², 25 of p² + q² মাইনাস p² + q², তো এটা বিয়োগ হয়ে গেলে হবে 24 of p² + q²। এবার 24 কে 2 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাচ্ছি 12, তাহলে হয়ে গেল pq cos আলফা সমান 12 of p² + q²। এটা দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড কন্ডিশন আবার কি বলেছে, বল দুটির মধ্যে কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা হলে, প্রথম কোণটা বলেছিল আলফা হলে, এবার বলছে 90 ডিগ্রি মাইনাস আলফা হলে লব্ধির মান হয় তখন এটা। তো 90 ডিগ্রি মাইনাস আলফা হলে আমরা লব্ধি কি করে পাই, যে একই রকম ফর্মুলা p² + q² + 2pq cos আলফা জায়গায় 90 ডিগ্রি মাইনাস আলফা বসাবো, তো সেটাই করা হয়েছে। দেখো আবার পি এবং কিউ বলের মধ্যে কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা হলে লব্ধি হবে √p² + q² + 2pq cos of 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার দেখো cos 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কত হয়, তো এটা হচ্ছে অল সাইন ট্যান কস। তো 90 ডিগ্রি মাইনাস আলফা ভালো করে মনে রাখো, যদি 90 আর এখানে কত 270, এই দুটো ঘরে যদি কোনো কোঅর্ডিনেট থাকে তাহলে কিন্তু সেটা চেঞ্জ হবে, কস থাকলে সাইন, সাইন থাকলে কস, ট্যান থাকলে কট, এরকম একটা থেকে অপরে চেঞ্জ হবে, বোঝা গেল। এবার দেখো এখানে cos 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কোন ঘরটায়, এখান থেকে এটা 90 ডিগ্রি মাইনাস আলফা মানে এই ঘরটা হচ্ছে। তো এখানে সবগুলো কিন্তু পজিটিভ, কিন্তু যেহেতু 90 ডিগ্রি বলেছে তাহলে কসটা সাইনে পরিণত হবে, কিন্তু যেহেতু এখানে কসটা পজিটিভ সেটা প্লাস থাকলো, ওই জন্য, বোঝা গেল। তাহলে +2pq sin আলফা, এটা হয়ে গেল। এবার প্রশ্ন অনুযায়ী এই মানটাই বলে দিয়েছে দেখো কোশ্চেনে, যে 3√p² + q²। তাহলে দেখো সেটা লেখা হয়েছে যে প্রশ্ন অনুযায়ী এটা সমান 3√p² + q²। তো একই রকম ভাবে এখানে রুটটা ভাঙা হয়েছে, রুটটা ভাঙা আগের মতো করে সেম প্রসেস। তাহলে আমরা পেয়ে গেছি যে pq sin আলফা সমান 4 of p² + q²। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। দেখো আমাদের কোশ্চেনে প্রমাণ করতে বলেছে যে tan আলফা সমান 1/3। তো tan আলফা কি করে পাবো, দেখো এখানে আছে pq cos আলফা আর এখানে আছে pq sin আলফা। তো pq sin আলফাকে যদি pq cos আলফা দিয়ে ভাগ করে দিই তাহলে sin আলফা cos আলফা tan আলফা হয়ে যাবে। ওই জন্য দেখো আমরা করেছি এখন 2/1 করে পাই pq sin আলফা বা pq cos আলফা সমান 4 এর মানটা ছিল 12 p² + q², এই দেখতে পাচ্ছ, ডিভাইডেড বাই এর মানটা ছিল 12 p² + q² যে বসানো হয়েছে। তো এই দুটো কেটে গেল আর এখানে pq কেটে গেল, তাহলে sin আলফা বাই cos আলফা মানে tan আলফা পাচ্ছি, আর এখানে 4 3 12 অর্থাৎ 1/3 পাচ্ছি। তো এটাই প্রমাণ করতে দিয়েছিল। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও প্রথম দিকে, এইভাবে পরপর করে নেবে। ঠিক আছে।
তো চলো এর পরের অঙ্কটা। তো দেখো 2 এর দাগেরটা কি বলছে, আমি আর বইটা দেখাচ্ছি না, একবারে খাতা দিয়ে দেখে নাও। a সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ এর i ক্যাপ প্লাস j ক্যাপ এবং i ক্যাপ মাইনাস j ক্যাপ এর দিকে উপাংশ নির্ণয় করো, এইটি বলেছে। তো এই ফর্মুলাটা তোমাদের বক্সের মধ্যে করে রেখেছি, এটা তোমরা কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে। দেখো কি লিখেছি, a এর অর্থাৎ ভেক্টর a ভেক্টরের b ভেক্টরের দিকে উপাংশের মান যদি বলে, তাহলে আমরা কি করব না, a ডট b এর একক ভেক্টর, মনে থাকবে। a এর অর্থাৎ a ভেক্টরের b ভেক্টরের দিকে উপাংশ বললে আমরা বলবো a ডট b এর একক ভেক্টর, অর্থাৎ b এর একক ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, b ক্যাপ বা n ক্যাপ, যে একটা দিয়ে লিখতে পারি। b ভেক্টরের জন্য b ক্যাপ লিখেছি, ঠিক আছে। তাহলে a ডট b ক্যাপ, b এর একক ভেক্টর b ক্যাপ কিভাবে প্রকাশ করা হয়, একক ভেক্টরকে মানে ভেক্টর b ডিভাইডেড বাই তার মানটা, অর্থাৎ মোড অফ ভেক্টর b। তো এইটা এটা যেটা পাবো, এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এইবার যদি বলে যে ভেক্টর উপাংশ, তাহলে কি করব না, তখন আবার একটা b বাই b অর্থাৎ আবার একটা b ক্যাপ দিয়ে করতে হবে। এবার দেখো কি লেখা আছে, a এর অর্থাৎ ভেক্টর a এর ভেক্টর b এর দিকে উপাংশ ভেক্টর বা ভেক্টর উপাংশ যদি বলে, তখন আমরা করব a ডট b ক্যাপ দিয়ে আবার একটা b ক্যাপ। তার মানে এটা যেটা পাচ্ছি এর সঙ্গে আবার একটা b ক্যাপ করলে কত হবে, আবার এটা পাবো b ভেক্টর বাই মড অফ b। এই জিনিসটা করতে হবে। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে এই যে ফর্মুলাটা, দ্বিতীয় ফর্মুলাটা কাজে লাগবে, ঠিক আছে, এই ফর্মুলাটা কাজে লাগবে। এবার দেখো ডাটাগুলো কি দেওয়া আছে, a দেওয়া আছে, এটা তাহলে লিখেছি প্রদত্ত a সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ দেওয়া ছিল, এবং এটা ধরে নিচ্ছি ভেক্টর, এটা যেহেতু a বলেছে তাহলে এটা ধরে নিচ্ছি ভেক্টর b, এটা ধরে নিচ্ছি ভেক্টর c। তাহলে ধরি ভেক্টর b সমান i ক্যাপ প্লাস j ক্যাপ এবং ভেক্টর c সমান i ক্যাপ মাইনাস j ক্যাপ, সেটা লেখা হয়েছে, ঠিক আছে। এরপর এখন a এর b এর দিকে উপাংশ ভেক্টর, সেটাই বলেছে যে এই ভেক্টরের এর দিকে, তো এটা তো b হয়েছিলাম, তাহলে এখন a এর b এর দিকে উপাংশ ভেক্টর সমান a ডট b বাই b ইন্টু b বাই b। এই ফর্মুলাটা কাজে লাগবে, আমি বললাম আগে। তাহলে কত পাচ্ছি দেখো, a এর মান, জাস্ট মানগুলো পুট করেছি, এর মান দেখো ছিল 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ ইন্টু b ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ ডিভাইডেড বাই মড b মানে তাহলে রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা পাচ্ছি ইন্টু আবার সেই b ভেক্টর বাই মড b, তাহলে সেই একই রকম এটা বসাবো i ক্যাপ প্লাস j ক্যাপ ইন্টু ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এই জিনিসটা আবার একবার হয়েছে, তাহলে এখানে থেকে পাচ্ছি দেখো 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ আর এখানে আছে i ক্যাপ প্লাস j ক্যাপ, এই দুটো যদি গুণ হয় তাহলে কত হবে, i ক্যাপ 1 হয়ে গেল, তাহলে 3 প্লাস 2, তো 3 প্লাস 2 হয়ে গেল এখানে। আর এখানে কত আছে দেখো, রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে কত হচ্ছে, এটা রুট 2। আবার একই রকম ভাবে এখানেও কত পাচ্ছি, তাহলে লিখে দিলাম 3 প্লাস 2 ডিভাইডেড বাই রুট 2, একই রকম ভাবে এটাও i ক্যাপ প্লাস j ক্যাপ ডিভাইডেড বাই রুট 2, ঠিক আছে। ওটা সরি, খাতাটা আড়াল হয়ে গেল ভিডিওস থেকে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে এইটা 3 প্লাস 2 বাই রুট 2 ইন্টু এটা i প্লাস j ক্যাপ বাই রুট 2। এবার তাহলে 3 প্লাস 2 মানে 5, আর এখানে রুট 2 ইন্টু রুট 2 গুণ করলে কত হয় 2, তাহলে 5 বাই 2 ইন্টু i ক্যাপ প্লাস j ক্যাপ। তো এটা একটা উত্তর হয়ে গেল। আবার আমাদের কি বের করতে হবে, এই ভেক্টরটার জন্য আরেকটা যেটা দেওয়া আছে তার উপাংশটা বের করতে হবে, i ক্যাপ মাইনাস j ক্যাপের এই উপাংশটা বের করতে হবে। লিখবো আবার a এর c এর দিকে উপাংশ ভেক্টর, তাহলে a ডট c বাই c অর্থাৎ i ক্যাপ মাইনাস j ক্যাপ যেটা আছে, একই রকম ভাবে মানগুলো বসানো হয়েছে, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। ক্যালকুলেশন করতে কত পাওয়া গেছে না, 3 হাফ অফ i ক্যাপ, কারণ 3 মাইনাস 2, তাহলে হাফ অফ i ক্যাপ মাইনাস j ক্যাপ, এটা পাওয়া গেছে একই রকম ভাবে ক্যালকুলেশন, ঠিক আছে। তো এটাই উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর পুরো অঙ্কটা একবার দেখিয়ে দিচ্ছি। 2 এর দাগের এটা ছিল, উপরটা জাস্ট সূত্রটা, অঙ্কটা শুরু এখান থেকে, দেখে নাও মন দিয়ে। তো চলো এর পরের অঙ্কটা, অর্থাৎ 3 এর দাগের অঙ্কটা। 3 এর দাগের অঙ্কটা কি বলেছে, একটি বল ভেক্টর f সমান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ একক, এবং সরণ ভেক্টর d সমান দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস টয়েস k ক্যাপ একক। এর মধ্যে কোণ কত, অর্থাৎ a বা d এর মধ্যে কোণ কত, d ভেক্টরের উপর a ভেক্টরের অভিক্ষেপ অর্থাৎ প্রজেকশন কত হবে। তাহলে একটা একটা করে উত্তর বের করবো। তো প্রথমে কি দেওয়া আছে, তাহলে প্রদত্ত অর্থাৎ যেগুলো দেওয়া আছে, যে f সমান দেওয়া আছে এটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, আর কি দেওয়া আছে, d সমান দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস টয়েস k ক্যাপ। এবার এই দুটো ভেক্টরের মধ্যে কোণ যদি থিটা হয়, তাহলে আমরা থিটা সমান, তোমাদের যখন থিওরি পড়েছিলাম আশা করি তোমাদের মনে আছে, বলা হয়েছিল থিটা সমান cos ইনভার্স f ডট d ডিভাইডেড বাই fd, বা এটা তোমরা এভাবে লিখতে পারো mod f ইন্টু mod d মানে তো fd। এবার cos ইনভার্স f ডট d, এবার এই মানগুলো তোমাদের বসাতে হবে। তাহলে f এর মান কত, এটা ইন্টু ডট d এর মান এটা, দুটো মানকে বসানো হয়েছে, f আর d এর মান ডট প্রোডাক্ট করা হয়েছে ডিভাইডেড বাই fd।
এফ এর মানটা বের করতে হবে, তো এফ এর মানটা বাম দিকে বের করেছি। এফ এর মানটা এখান থেকে পাচ্ছি এফ সমান মড এফ ভেক্টরের যেটা মড নিয়ে তাহলে তো এফ, তাহলে এফ সমান √2 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস অফ -1 স্কোয়ার, তার মানে পেয়ে যাচ্ছে আমরা এটা √14। একই রকম ডিটা বের করা হয়েছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তো সেটা করতে আমরা পেয়েছি √29। তো এখানে মানগুলো বসে দেবো, এফ ডি, এফ এর মান √14, ডি এর মান √29। তাহলে cos ইনভার্স অফ উপরটা গুণ করলে কত পাচ্ছি দেখো, 2 3 6 প্লাস 3 4 12 মাইনাসে প্লাসে -2 হয়ে গেল। আর নিচে এফ ডট ডি এর মানটা এটা, তো এটা একবারে ক্যালকুলেটারে যদি তোমরা বসিয়ে দাও পেয়ে যাবে 37.43 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো এরপর আরেকটা উত্তর চেয়েছে, ডি ভেক্টরের উপর এফ ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন কত হবে। ঠিক আছে, তো প্রজেকশনটা আমরা বের করবো, সেটা চলো নেক্সট পেজে দেখে নিই। লিখবো আবার ডি ভেক্টরের উপর এফ ভেক্টরের অভিক্ষেপ হবে এফ ডট ডি ক্যাপ। তাহলে পাচ্ছি এফ ডট ডি ক্যাপ মানে কি, ডি ভেক্টর বাই মড অফ ডি, অর্থাৎ ডি এর মান। তাহলে এফ এর মানটা ছিল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, ডট ডি এর মানটা কত ছিল 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস টয়েস k ক্যাপ। এবার মানটা কত, এটা ভেক্টরটা, এবার যদি মানটা বসায় মডটা বসায় তাহলে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, বা এই মানটা তো মড ডি তো আমরা আগেই বের করে নিয়েছি, একবারে বসিয়ে দিতে পারি √29, কারণ এই যে এখানে বের করেই নিয়েছিলাম দেখো √29। সুতরাং দ্বিতীয়বার এতগুলো লেখার কোনো দরকারই ছিল না, এখানে একবারে ডি এর জায়গায় এখানটা একবারে √29 বসিয়ে দিলে হতো। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, এখানে √29 সেই আসছে। তো এটা করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 3 2 6 প্লাস 3 4 12 আবার সেই মাইনাস আর প্লাসে -2, তাহলে 16/√29। 16/√29 করলে পাচ্ছি আমরা 2.97। তো এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপর 4 দাগের অঙ্কটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং অঙ্কটা একটু বোঝবারও আছে। একজন লোক দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে, তার মনে হলো ঠিক পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে। তাহলে দেখো এটা তার মনে হচ্ছে, অর্থাৎ এটা আপেক্ষিক বেগ। লোকটি দ্বিগুণ বেগে চললে তার মনে হয় ঠিক দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে, এটাও কিন্তু আপেক্ষিক বেগ। যদি তার মনে হচ্ছে বায়ু প্রবাহের বেগ নির্ণয় করো, তো বায়ু প্রবাহের বেগটা নির্ণয় করতে হবে। তো আমরা দেখো যখন এমনি সাইকেল চালাই, ধরো সাইকেল চালাচ্ছি এই দিকে, এটা আমি তোমাদের এমনি বোঝাচ্ছি, ধরো সাইকেল চালাচ্ছি এখানটা আসছি, ঠিক আছে, সাইকেল চালাচ্ছি এই দিকে, ঠিক আছে, বায়ুটা প্রবাহ হচ্ছিল এই দিকে, বায়ুটা এইদিকে প্রবাহ হচ্ছে, আমাদের মনে হয় যেন বায়ুটা মুখোমুখি প্রবাহ হচ্ছে। দেখবে আমরা সাইকেল চালাচ্ছি, বায়ুটা কিন্তু সাইড দিক থেকে বইছে, মনে হয় যেন আমাদের এখান দিক থেকে বায়ুটা ঠেলছে, ওই জন্য আমরা সাইকেলটা ঠিকঠাক চালাতে পারছি না, এরকম মনে হয়, তাই না? আপেক্ষিক বেগ জিনিসটার জন্য এরকম মনে হয়। তো এখানে অঙ্কটা দেখো, তাহলে একজন লোক দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে, অর্থাৎ এই ছবিতে দেখো এর নিচের দিকে হাঁটছে, সেটাকে আমি ধরে নিয়েছি ইউ। 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে হাঁটছে, তার মনে হলো ঠিক পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে, অর্থাৎ এটা পূর্ব দিক থেকে, অর্থাৎ এইদিকে বায়ু প্রবাহটা হচ্ছে। তো সেটা মনে হলো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগকে আমরা প্রত্যেকটা অঙ্কে ডব্লিউ দিয়ে প্রকাশ করেছি, তো সেটা ডব্লিউ দিয়ে প্রকাশ করেছি, দেখো এটা তার মনে হয়েছে। তো এই পর্যন্ত আমাদের এখন দেখি, তারপরে দ্বিতীয় কন্ডিশনটা আমরা দেখব। তাহলে লিখছি দেখো, ধরি ব্যক্তির বেগ ইউ সমান 2 মিটার পার সেকেন্ড, ব্যক্তির সাপেক্ষে বায়ুর আপেক্ষিক বেগ অর্থাৎ ডাব্লু, সেটা কত, সেটা ধরে নিচ্ছি এ মিটার পার সেকেন্ড। প্রথমে ধরি লেখাটা লিখে দিয়েছি, সেটা হচ্ছে ডাব্লু ইজিক্যাল টু এ মিটার পার সেকেন্ড। ডাব্লুটা কি বললাম না, ব্যক্তির সাপেক্ষে বায়ুর আপেক্ষিক বেগ, অর্থাৎ যেটা পূর্ব দিক থেকে হচ্ছে বলে মনে হচ্ছে, সেটা ধরে নিচ্ছি এ মিটার পার সেকেন্ড। এখন বায়ু প্রবাহের বেগ ভি মিটার পার সেকেন্ড হলে অরিজিনালি বায়ুটা বইছিল এই দিক থেকে, কারণ এদিকে ইউ আছে, এদিকে ডাব্লু আছে, ভিটা এদিকে হবে। সেটা যদি ভি মিটার পার সেকেন্ড হয়, তাহলে ব্যক্তির সাপেক্ষে বায়ুর আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে হবে সে মাইনাস, তাহলে ব্যক্তির সাপেক্ষে, ব্যক্তি ছিল ইউ, তাহলে ভি মাইনাস ইউ, ডাব্লু ইজিক্যাল টু ভি মাইনাস ইউ। এটা ফর্মুলা, এই ধরনের ফর্মুলা আমরা অনেক অঙ্ক করেছি। তো এখান থেকে আমাদের কি বার করতে হবে, ভি এর মানটা বের করতে হবে। তাহলে বা ভি সমান কত হবে না, ডাব্লু প্লাস ইউ, কারণ ইউটা এদিকে চলে আসলে প্লাস হয়ে গেল, ভি সমান ডাব্লু প্লাস ইউ। এবার ডাব্লুর মান তো আমরা ধরে নিয়েছি এ, আর ভি ইউর মান তো বলে দিচ্ছি 2 মিটার, তাহলে এটা তো এ হয়ে গেল, এটা 2 হয়ে গেল। কিন্তু এবার যেহেতু ভেক্টর আছে, অর্থাৎ কোন ক্যাপ কোন অক্ষ বরাবর সেটা আমাদের দিতে হবে। তাহলে ডাব্লুটা কাজ করছিল কোন দিকে, মাইনাস এক্স অক্ষ বরাবর। তো মাইনাস এক্স অক্ষ বরাবর কি আছে দেখো, মাইনাস আই ক্যাপ,
প্লাস এক্স অক্ষ বরাবর হলে প্লাস আই ক্যাপ হয়, মাইনাস এক্স অক্ষ বরাবর হলে মাইনাস আই ক্যাপ। তো তাহলে মাইনাস এ আই ক্যাপ। আবার ইউটা কোন দিকে কাজ করছে, ইউটা হচ্ছে দক্ষিণ দিকে, অর্থাৎ মাইনাস ওয়াই অক্ষ বরাবর, যেহেতু মাইনাস ওয়াই অক্ষ সেজন্য মাইনাস জে ক্যাপ, তাহলে মাইনাস টু জে ক্যাপ। বুঝতে পারলে? তো এটা দিয়ে দিলাম 1 নম্বর। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দ্বিতীয় কন্ডিশনটা, লোকটি দ্বিগুণ বেগে চললে তার মনে হয় ঠিক দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে, সে যদি দ্বিগুণ বেগে চলে। অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক কোনটা, এই দিকটা হচ্ছে দক্ষিণ আর এই দিকটা হচ্ছে পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব দিক মানে এই দিকটা, অর্থাৎ দক্ষিণ দিক আর পূর্ব দিকের ঠিক মাঝামাঝি। তো দক্ষিণ দিক আর পূর্ব দিকের মাঝামাঝি দেখো একটা লাইন টেনেছি, এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। সে যখন দ্বিগুণ বেগে চলে তখন তার মনে হয় যে এই দিকে বায়ুটা যাচ্ছে। তো তার মানে কি মনে হয়, মানে সেটা আপেক্ষিক বেগ। তো একটা আপেক্ষিক বেগ যেহেতু ডাব্লিউ ধরে নিয়েছে আর একটা ধরে নিচ্ছে, ওই জন্য ডাব্লিউ ড্যাশড। তো দেখো সেই জন্য লিখেছি ডাব্লিউ ড্যাশড। তো ধরি ব্যক্তির বেগ ইউ ড্যাশড সমান -2 ইন্টু ইউ, কারণ দ্বিগুণ বেগে বলেছে। এইদিকে যদি ডাব্লিউ ড্যাশটা কাজ করে তাহলে ব্যক্তির বেগটা সেই হিসেবে কত ছিল, ইউর বিপরীত দিকে, অর্থাৎ দ্বিগুণ হলে কত হবে ইউ, ইউটা এদিকে যদি ইউ হয় তাহলে এর বিপরীত দিকটা মাইনাস ইউ হবে, তাহলে -2 ইন্টু ইউ, তাহলে সেটা হলো আমরা -4 মিটার পার সেকেন্ড। তার মানে -4 জে ক্যাপ, ওই অক্ষ বরাবর কত আছে জে ক্যাপ, -4, তো হয়ে গেল, -4 তো অলরেডি আছে, আর দিকটার জন্য জে ক্যাপ। ঠিক আছে, এটা আড়াল হয়ে গেল, সরি। তাহলে দেখো আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ খাতাটা যেহেতু ভিডিও থেকে আড়াল হয়ে গেছিল। আবার দ্বিতীয় ক্ষেত্রে ধরি ব্যক্তিবেগ ইউ ড্যাশ সমান -2 ইন্টু ইউ। কেন হচ্ছে -2 ইন্টু ইউ, আপেক্ষিক বেগটা কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে, অর্থাৎ ব্যক্তির বেগটা সেই ক্ষেত্রে মনে হচ্ছে যেন এই দিকে, বুঝা গেল। অর্থাৎ এই দিকে ছিল যদি ইউ, এর দ্বিগুণ বেগ তাহলে কত হবে 2u, কিন্তু এই দিকটা তাহলে কম্পোনেন্টটা কত হবে -2u, এই দিকটা যদি ইউ ধরি অপর দিকটা মাইনাস হবে, -2u। আবার ইউর মান কত ছিল 2, তো ইউর মান 2 ছিল, তাহলে -2 ইন্টু 2 মিটার পার সেকেন্ড মানে -4 মিটার পার সেকেন্ড। তো ওয়াই অক্ষ বরাবর কি হয় জে ক্যাপ হয়, তাহলে -4 তো অলরেডি আছেই, আর তার সঙ্গে একটা জে ক্যাপ গুণ হয়ে গেল, অর্থাৎ -4 জে ক্যাপ। এবার লিখবো, অতএব ব্যক্তির সাপেক্ষে বায়ুর আপেক্ষিক বেগ ডাব্লিউ ড্যাশ হলে, এই যে যখন এই দিক থেকে লোকটার মনে হচ্ছে সে আপেক্ষিক বেগটা যদি আমরা ডাব্লিউ ড্যাশ ধরে নিই, তাহলে ডাব্লিউ ড্যাশ সমান ভি মাইনাস ইউ ড্যাশ। কার সাপেক্ষে বলেছি, ব্যক্তির সাপেক্ষে, যার সাপেক্ষে বলবো সে মাইনাস। তো বায়ু তো ছিল ভি, ভি থাকলো, মাইনাস ব্যক্তির সেক্ষেত্রে কত ছিল ইউ ড্যাশ, তাহলে ভি মাইনাস ইউ ড্যাশ। যে ইউ ড্যাশটা আমরা বের করেছিলাম -4 জে ক্যাপ। এবার মানগুলো বসাবো, তাহলে ভিটা আমরা দেখো পেয়ে গেছি -a i ক্যাপ -2 জে ক্যাপ। তো ভি এর মানটা বসেছি -a i ক্যাপ -2 জে ক্যাপ, ঠিক আছে। তারপর মাইনাস ইউ ড্যাশ, ইউ ড্যাশের মানটা আমরা বের করেছি -4 জে ক্যাপ। তাহলে মাইনাস অফ, যে মাইনাস সাইনের জন্য মাইনাস দিলাম, আবার ইউ ড্যাশের মান একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস অফ -4 জে ক্যাপ। তার মানে হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 4 জে ক্যাপ আর -2 জে ক্যাপ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি +2 জে ক্যাপ। তাহলে হয়ে গেল ডাব্লিউ ড্যাশ ইজিক্যাল টু -a i ক্যাপ +2 জে ক্যাপ। এটা দিয়ে দিলাম 2 নম্বর ইকুয়েশন। এবার লিখবো প্রশ্নানুযায়ী ডাব্লিউ ড্যাশ উত্তর পশ্চিম দিকে অবস্থিত। ডাব্লিউ ড্যাশটা কোন দিকে, উত্তর পশ্চিম দিকে অবস্থিত, কারণ বলেছে দক্ষিণ পূর্ব দিক থেকে হচ্ছে, দক্ষিণ পূর্ব দিক থেকে যাচ্ছে মানে কি উত্তর পশ্চিম, এই দিক থেকে যাচ্ছে মানে এটা উত্তর পশ্চিমে, তো সেটা লিখেছি। প্রশ্নানুযায়ী ডাব্লিউ ড্যাশ উত্তর পশ্চিম দিকে অবস্থিত, অতএব এক্স অক্ষ বরাবর ডাব্লিউ ড্যাশ এর মান যা হবে ওয়াই অক্ষ বরাবর ডাব্লিউ ড্যাশ এর মানটা একই হবে। যেহেতু দেখো এ উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, অর্থাৎ এই উত্তর দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে, আবার পশ্চিম দিকের সঙ্গেও কিন্তু 45 ডিগ্রি কোণ করেই আছে। অর্থাৎ কি হচ্ছে, দুদিকেই কম্পোনেন্টটা সমান হবে, ওই জন্য তো সে তার মাঝামাঝি যেতে পারছে, দুদিকেই কম্পোনেন্টটা সমান আছে বলে, তো সেটা লেখা হয়েছে। এক্স অক্ষ বরাবর ডাব্লিউ এর মান যা হবে ওয়াই অক্ষ বরাবর ডাব্লিউ এর মান সেটাই হবে। অর্থাৎ 2 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি, এই যে 2 নম্বর সমীকরণে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর কত ছিল 2 ছিল, তাহলে এক্স অক্ষ বরাবরও 2 হবে, অর্থাৎ এখানে এর মানটা হবে 2। এভাবে কিন্তু আমাদের মানটা বের করতে হবে। বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার এটা দরকার তোমাদের বোর্ডে করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এর মানটা হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। এইবার এই এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, এই যে এখানে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো এর মানটা। তাহলে ভি সমান কত পেয়ে যাবো, ভি সমান -2 i ক্যাপ, এ ছিল এ আই ক্যাপ ছিল -a i ক্যাপ, তাহলে -2 i ক্যাপ -2 জে ক্যাপ। এবার এটা হচ্ছে ভি ভেক্টরটা হলো, এবার মান মড করবো, মানে মানটা হবে, মানটা তাহলে কত হবে √2 -2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। তো এটা করলে আমার পেয়ে যাচ্ছে 2√2 মিটার পার সেকেন্ড। তাহলে লিখবো অতএব বায়ু প্রবাহের বেগ হলো 2√2 মিটার পার সেকেন্ড।
এবং এটি উত্তর পূর্ব দিক থেকে বা দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। উত্তর পূর্ব দিক থেকে, এটা উত্তর পূর্ব এই দিক থেকে আসছে, বা এই দিকটাও আমরা বলতে পারি উত্তর পূর্ব দিক থেকে আসছে, বা আমরা বলবো যে দক্ষিণ পশ্চিম দিক হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এটাই ছিল এই অঙ্কের উত্তর। তো চলো এর পরের অঙ্কটা। তো এই অঙ্কটা আবার প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখে নাও। ঠিক আছে, তো পরের অঙ্কে চলো। পরেরটা হচ্ছে 5-এর দাগ। একটি চলন্ত ট্রেন হঠাৎ ব্রেক কষায় ব্যাংক থেকে একটি বাক্স নিচে পড়ে গেল। অর্থাৎ যে ব্যাংকার গুলো থাকে না, সেখানে একটা বাক্স রাখা ছিল, বাক্সটা হঠাৎ ব্রেক কষায় কি হলো, মন্দন সৃষ্টি হবে, সেই জন্য বাক্সটা হঠাৎ নিচে পড়ে গেল। ট্রেনের মন্দন 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে এবং রাস্তার সাপেক্ষে বাক্সের নিম্নমুখী ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে ট্রেনের কামরায় বসা কোনো যাত্রী বাক্সটিকে কোন অভিমুখে পড়তে দেখবে। ঠিক আছে, তো এটা পরের পেজে করা আছে অঙ্কটা। তাহলে দেখো উত্তরটা লিখবো। ধরি বাক্সটির ভর সমান m কেজি। এদিকে দেখো ট্রেনটা এই অভিমুখে যাচ্ছিল, এই অভিমুখে ট্রেনটা যাচ্ছিল। হঠাৎ যদি ব্রেক কষা হয়, গতিজাড্যের জন্য কি হবে, বাক্সটা এইদিকে ফাবড়া পড়ে যাওয়ার উপক্রম থাকবে। আবার বাক্সটার ভরটা কাজ করবে অভিকর্ষ ত্বরণ সহ নিচের দিকে কাজ করবে, অভিকর্ষ ত্বরণ ভর নিচের দিকে কাজ করবে। তাহলে সে কি করবে, এর আর এর মাঝামাঝি কোনো একটা দিকে পড়বে, অর্থাৎ সে লব্ধিটা ধরো এই দিকে পড়বে। এদিকে এম এ কাজ করছে যে গতিজাড্যের জন্য, এফটা ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। আবার তার অভিকর্ষ ত্বরণের জন্য সে এইদিকেও একটা বল কাজ করছে, তাহলে দুটোর মাঝামাঝি সে পড়বে, ছিটকে যাবে, তাই না? এবং কোন দিকে পড়বে, যেদিকে এটা কি বলেছে, বাস, তাই তো, একটা ট্রেন বলেছে, ট্রেনটা যেই অভিমুখে যাচ্ছে সেই অভিমুখের দিকেই তো সে ছিটকে পড়ে যাবে। গতিজাড্যতার জন্য বাক্সটা তো সেই অভিমুখেই ছিল, তাই না? তাই সেই অভিমুখেই পড়বে। এবার সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে সেটা আমাদের এখানে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই কম্পোনেন্টটা হচ্ছে এম এ, এই কম্পোনেন্টটা হচ্ছে এম জি। এম জি এর সাথে যদি অ্যাঙ্গেলটা থাকে থিটা অ্যাঙ্গেলে, তাহলে আমরা এখান থেকে ট্যান আলফা সমান বের করে নিতে পারবো, বা ট্যান থিটা বের করে নিতে পারবো। দিয়ে কিন্তু থিটার মানটা আমরা অনায়াসে বের করে নেব। খুব সহজ অঙ্ক। তাহলে লিখবো অভিকর্ষের দিকে বাক্সটির বল এম জি অভিকর্ষের দিকে, এবং ট্রেনের গতির অভিমুখে বাক্সটির বল এম এ হয়ে গেল। ধরি বাক্সটির লব্ধি বল অভিকর্ষের দিকের সঙ্গে থিটা কোণে আছে। এই যে বাক্সটির যে লব্ধি বল, অর্থাৎ এইদিকে যে পড়ছে, এই যে এই লব্ধি বলটা উলম্বের সঙ্গে বা অভিকর্ষের দিকে থিটা কোণে আছে। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো লম্ব কোনটা, এটা যদি এম এ হয়, এখানে ধরো একটা ত্রিভুজ আঁকা হয়েছে, এটা এম এ হলে এটাও এম এ, তাহলে এটা হচ্ছে লম্ব, যেহেতু এটা থিটা আছে, এটা ভূমি, তাহলে এটা লম্ব বাই ভূমি, অর্থাৎ এম এ বাই এম জি। তো এম এ বাই এম জি করা হয়েছে, এম এম কেটে গেল, পড়ে থাকছে এ বাই জি। তাহলে থিটা সমান কত হবে, ট্যান ইনভার্স এ বাই জি। তাহলে ট্যান ইনভার্স মানগুলো বসিয়ে দাও। এর মান তো কোশ্চেনে বলে দেওয়া ছিল 1.2 মিটার পার সেকেন্ড। দেখো কোশ্চেনটা একবার দেখিয়ে দিচ্ছি, এর মান ছিল 1.2 আর জিটা ছিল 9.8। তাহলে দেখো 1.2 ডিভাইডেড বাই 9.8, এটা করলে পাচ্ছি 6.98, মানে প্রায় 7 ধরে নাও। লিখবো অতএব ট্রেনের কামরায় বসা কোনো যাত্রী বাক্সটিকে উলম্ব দিকের সাপেক্ষে সামনের দিকে 7 ডিগ্রি কোণে পড়তে দেখবে। সামনের দিকে কেন, কারণ ট্রেনটা এইদিকে যাচ্ছিল, সামনের দিকে এগোচ্ছিল, তো সামনের দিকে বাক্সটা পড়বে আজকে ব্রেক করছিল গতিজাড্যের জন্য, তাই না? তো এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো আরেকবার পুরোটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো চলো এর পরের অঙ্কে। 6 দাগ। সকাল 10টায় একটি জাহাজ এ অপর একটি জাহাজ বি এর থেকে 40 কিলোমিটার পূর্বে আছে। এ জাহাজটি প্রতি ঘন্টায় 12 কিলোমিটার বেগে সোজা পশ্চিমে এবং বি জাহাজটি ঘন্টায় 16 কিলোমিটার বেগে সোজা দক্ষিণে চলছে। এদের মধ্যে দূরত্ব কখন ন্যূনতম হবে এবং এই দূরত্বের মান কত? তো ছবিটা দেখো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা রেখাগুলো টানা হয়েছে। তো দেখো কি বলেছে, যে 40 কিলোমিটার পূর্বে আছে, কে আছে না, সকাল 10টায় একটি জাহাজ এ অপর একটি জাহাজ বি এর থেকে 40 কিলোমিটার পূর্বে আছে। তাহলে বি তো এখানে আছে, ধরো বি, বি এর থেকে 40 কিলোমিটার পূর্বে কে আছে, এ আছে। দেখো এখান থেকে ডিস্টেন্সটা দিয়েছি 40 কিমি, তো এই দূরত্বটা 40 কিমি দূরে এ আছে বি এর থেকে। এরপর বলেছে এ জাহাজটি প্রতি ঘন্টায় হচ্ছে 12 কিলোমিটার আর বি জাহাজটা হচ্ছে প্রতি ঘন্টায় 16 কিলোমিটার বেগে যাচ্ছে। তো এই জাহাজটা কোন দিকে যাচ্ছে, 12 কিলোমিটার বেগে সোজা পশ্চিমে যাচ্ছে, অর্থাৎ এইখানে ছিল এই পশ্চিম দিকে 12 কিলোমিটার
পার আওয়ারে যাচ্ছে এইদিকে। হ্যাঁ, আবার বি জাহাজটা 16 কিলোমিটার বেগে কোন দিকে যাচ্ছে? সোজা দক্ষিণে যাচ্ছে। বি জাহাজটা ছিল এখানে, সে যাচ্ছে দক্ষিণ দিকে। তাহলে এ জাহাজটা এদিকে যাচ্ছে, বি জাহাজটা দক্ষিণ দিকে যাচ্ছে। এবার এদের ন্যূনতম দূরত্বটা বের করতে বলেছে। তো এমন একটা পজিশন হবে, সেখানে ধরো এ জাহাজটা এ ড্যাশ পজিশনে আসলো, বি জাহাজটা বি ড্যাশ পজিশনে আসলো ধরে নিচ্ছি। তাহলে সেই সময় ধরে নিচ্ছি যে দূরত্বটা ন্যূনতম হবে। ঠিক আছে, তাহলে লিখবো ধরি জাহাজ দুটি রওনা হওয়ার টি ঘন্টা, টি আওয়ার, ঠিক আছে, টি আওয়ার পরে তাদের মধ্যে দূরত্ব ন্যূনতম হবে। সেক্ষেত্রে এ ও বি এর অবস্থান হবে যথাক্রমে এ ড্যাশ ও বি ড্যাশ বিন্দুতে। ছবিতে যেটা দেখতে পাচ্ছ এটা এ ড্যাশে চলে আসবে, বিটা বি ড্যাশে চলে আসবে। প্রশ্নানুযায়ী এই জাহাজটি 1 ঘন্টায় যায় 12 কিলোমিটার। দেখো ঘন্টায় 12 কিমি বলেছে, তাহলে এই জাহাজটা 1 ঘন্টায় 12 কিলোমিটার গেলে আমরা ধরে নিচ্ছি তো টি ঘন্টায় তাদের দূরত্বটা ন্যূনতম হবে। টি ঘন্টায় কত যাবে? টি ঘন্টায় যাবে 12টি কিলোমিটার। 1 ঘন্টায় যদি 12 কিলোমিটার হয়, টি ঘন্টায় যাবে 12 ইন্টু টি কিলোমিটার। এবার চিত্রানুযায়ী অর্থাৎ ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এ ড্যাশ, এ থেকে এ ড্যাশ, এটাই তো 12টি, কারণ টি ঘন্টায় এখান থেকে এখানে গেছে। তাহলে এ ড্যাশ সমান 12টি, বোঝা গেল? অতএব এ ড্যাশ বি, এ ড্যাশ থেকে বি এটা আমরা পেয়ে যাবো। এইটা যদি আমরা পেয়ে যাই 12টি, এ ড্যাশ বি পেয়ে যাবো, কারণ টোটালটা হচ্ছে 40 কিমি। তাহলে এ ড্যাশ বি কত পাবো? এ বি মাইনাস টোটালটা মাইনাস এ ড্যাশ, তাহলে পাচ্ছি 40 মাইনাস 12টি, বোঝা গেল? এটা হচ্ছে এ ড্যাশ বি, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা পেয়ে গেলাম আমরা। আবার প্রশ্ন অনুযায়ী বি জাহাজটি 1 ঘন্টায় 16 কিলোমিটার যায়। কোশ্চেনে দেখো বলা হয়েছিল যে ঘন্টায় 16 কিমি। তাহলে বি জাহাজটা এখানে ছিল, এই বিন্দু থেকে চলে আসছে এই বিন্দুতে, বি ড্যাশ বিন্দুতে। তাহলে বি জাহাজটা যদি ঘন্টায় 16 কিলোমিটার যায়, তাহলে টি ঘন্টায় কত যাবে? 16টি কিলোমিটার। তো আমরা ধরে নিচ্ছি যে টি ঘন্টায় সে বি থেকে বি ড্যাশ বিন্দুতে আসছিল, তার মানে বি বি ড্যাশ মানে 16টি। তো সেটাই লেখা আছে যে অর্থাৎ বি বি ড্যাশ মানে হচ্ছে 16টি। এবার দেখো আমরা এই মানটা পেয়ে গেলাম ছবিতে, এই এ ড্যাশ বি এর মানটাও পেয়ে গেছি, আবার বি বি ড্যাশ এর মানটাও পেয়ে গেছি। তাহলে এটা পেয়ে যাবো অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ফর্মুলাটা বুঝিয়ে দেবো। তাহলে অতএব এ ড্যাশ বি ড্যাশ সমান রুট ওভার অফ এ ড্যাশ বি স্কয়ার প্লাস বি বি ড্যাশ স্কয়ার। তো সেটা এখানে বসানো হয়েছে। তো এই ফর্মুলায় মানগুলো বসিয়ে দাও। তো দেখো এ ড্যাশ বি এর মান ছিল 40 মাইনাস 12টি, তো 40 মাইনাস 12টি হোল স্কয়ার প্লাস বি বি ড্যাশ এর মান হচ্ছে 16টি, তো 16টি এর হোল স্কয়ার। এবার এখান থেকে এটা ভাঙা হয়েছে, জাস্ট ফর্মুলায় বসানো হয়েছে। 40 মাইনাস 12টির হোল স্কয়ার, তার মানে কি 40 স্কয়ার প্লাস 12টির মানে 12 স্কয়ার টি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু বি এর মান হচ্ছে 40 ইন্টু বি মান হচ্ছে 12টি হয়ে গেল, প্লাস 16 স্কয়ার টি স্কয়ার। ঠিক আছে, তারপর দেখো 40 স্কয়ার, তো আগে আমরা করে নিচ্ছি 12 স্কয়ার টি স্কয়ার আর আছে 16 স্কয়ার টি স্কয়ার। তো 12 স্কয়ার প্লাস 16 স্কয়ার করলে আমরা পেয়ে যাবো 400, তাহলে 400 টি স্কয়ার। তারপরে কি নেবো? টি টার্মটা নেব, টি যুক্ত টার্ম এখানে আছে। তাহলে দেখো 2 গুণিত 40 গুণিত 12 করলে আমরা পাবো 960, তাহলে এটা পেয়ে গেলাম মাইনাস 960 টি। ঠিক আছে, এবার সংখ্যাটা কত আছে? 40 স্কয়ার, 40 স্কয়ার করলে কত পাবো আমরা? 1600 হয়ে গেল। এবার দেখো এখান থেকে কিন্তু 16 কমন যাচ্ছে, তো 16 কমন নিয়ে নিলাম, তাহলে পাচ্ছি আমরা কত? এখানে পাচ্ছি 25, তাহলে 25 টি স্কয়ার মাইনাস এখানে পাচ্ছি 60 টি প্লাস এখানে হচ্ছে 100। ঠিক আছে, যেহেতু এখানে 16 রুটের মধ্যে আছে, রুট থেকে বেরিয়ে যাবে 4 আকারে, তাহলে 4 রুট ওভার অফ এটা কত ছিল? 25 টি স্কয়ার। তো 25 টি স্কয়ারকে আমরা 5 টি এর হোল স্কয়ার লিখতে পারি, তো সেটাই করা হয়েছে। 25 টি স্কয়ারের জায়গায় 5 টি এর হোল স্কয়ার মাইনাস, তো দেখো এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মে করছি, তাহলে এটা অনেকটা সিম্পলিফাই হবে। তাহলে এটা 5 টি স্কয়ার, 5 টি এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে 5 টি ইন্টু বি। তো বিটা কত করে লিখবো আমরা? এমন একটা বি চুজ করব যেমন এটা 60 ভজে, তো 2 5 10 হয়ে গেল, 10 এর সঙ্গে কত গুণ করলে 60 হবে? 6 গুণ করলে, 2 5 10, 10 6 60, তো সেই জন্য এখানে 6 নিলাম। ঠিক আছে, তাহলে সূত্রের ভজানোর জন্য আমাদের প্লাস 6 স্কয়ার করতে হবে। তো এখানে দেখো আছে 100, কিন্তু 6 স্কয়ার করলে কত হচ্ছে? 6 36, তাহলে 36 এর সঙ্গে আর কত যোগ করলে 100 হবে? আর 64 যোগ করলে 100 হবে, তাহলে প্লাস 64 লিখে দিলাম। বোঝা গেছে আশা করি। এরপর নিচে জায়গা নেই বলে সাইডে করা হয়েছে, দেখো তাহলে আমরা পাচ্ছি 4 রুট ওভার অফ 5t মাইনাস 6, এই যে এটা তো একটা সূত্র, 5t মাইনাস 6 এর হোল স্কয়ার, তো 5t মাইনাস 6 এর হোল স্কয়ার প্লাস 64 যেমন ছিল রয়ে গেল প্লাস 64। ঠিক আছে, এবার লিখবো এখন টি ন্যূনতম হওয়ার শর্ত হলো
5t মাইনাস 6 সমান 0 হতে হবে, এই হোল স্কোয়ার টার্মটাকে 0 হতে হবে, তবেই টি ন্যূনতম হবে, অর্থাৎ সময়টা কম লাগবে। তাহলে এটা 0 হওয়া 5t মাইনাস 6 সমান 0 মানে কত, টি সমান 6/5, তো 6/5 ঘন্টা মানে 72 মিনিট, ঠিক আছে, 6/5 ঘন্টা মানে 72 মিনিট। তাহলে অতএব এ ড্যাশ বি ড্যাশ এই মানটা তো 0 ধরে বলে দিয়েছি, তাহলে এ ড্যাশ বি ড্যাশ পড়ে থাকছে কত, 4√64, তাহলে এ ড্যাশ বি ড্যাশ সমান 4√64 মানে 32 কিলোমিটার। তাহলে লিখবো অতএব এদের মধ্যে দূরত্ব ন্যূনতম হবে সকাল 10টার 72 মিনিট পর, কারণ এখানে দেখো লেখা ছিল সকাল 10টায়, তো আমরা পাচ্ছি 72 মিনিট, তার মানে কি সকাল 10টা 72 মিনিট পর হবে, তো সকাল 10টার পর 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 10টার সঙ্গে 1 ঘন্টা 12 মিনিট যোগ করলে 11 ঘন্টা 12 মিনিট, তাহলে হবে অতএব এদের মধ্যে দূরত্ব ন্যূনতম হবে সকাল 10টার 72 মিনিট পর, অর্থাৎ 11টা 12 AM বা সকাল 11টা 12 মিনিটের সময়, এবং এই দূরত্বের মান হবে 32 কিলোমিটার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ, তো পুরোটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো চলো এর পরের অঙ্কে, সাতের দাগ কি বলছে, স্থির জলে একটি নৌকার বেগে √3 গুণ কোন নদীর স্রোতের বেগের 2 গুণের সমান। স্থির জলে একটি নৌকার বেগের √3 গুণ কোন নদীর স্রোতের বেগের 2 গুণের সমান। স্রোতের দিকের সঙ্গে কত কোণে নদী পার হওয়ার চেষ্টা করলে স্রোত নৌকাটিকে সব থেকে কম দূরত্বে টেনে নিয়ে যেতে পারবে। তাহলে লিখবো, ধরি স্থির জলে নৌকার বেগ সমান ইউ, অর্থাৎ ধরো কোন দিকে স্রোত নেই, তখন নৌকাটা যদি এক পার থেকে ওপর পারে যায়, সে নিশ্চয়ই কোনো ত্রিচক ভাবে যাবে না, সে সোজাসুজি এক পার থেকে ওপর পারে চলে যাবে, তো সেটা দেখো দেওয়া আছে ইউ, মানে ছবিটা আঁকা হয়েছে সেভাবে। স্থির জলে নৌকার বেগ হচ্ছে ইউ, স্রোতের বেগ ধরে নিচ্ছি ভি, স্রোত এদিকে বইছে, স্রোতের বেগটা ধরে নিচ্ছি ভি, এবং নৌকাটি নদী প্রস্থের সাথে আলফা কোণ করে পার হচ্ছে, অর্থাৎ প্রস্থ কোণটা এই বরাবর প্রস্থ, নৌকাটা পার হচ্ছে কিন্তু এই বরাবর আলফা কোণ করে পার হচ্ছে, ঠিক আছে। প্রশ্ন অনুযায়ী √3u সমান 2v, কারণটা কি দেখো, স্থির জলে একটি নৌকার বেগ √3 গুণ, তো স্থির জলে নৌকার বেগ কত ছিল ইউ, তাহলে ইউ √3u হয়ে গেল, কোন নদীর স্রোতের বেগের 2 গুণের সমান, তো স্রোতের বেগ কত ধরেছিলাম ভি, তার 2 গুণ মানে কত 2v, তাহলে প্রশ্ন অনুযায়ী √3u সমান 2v, তো এখান থেকে আমরা ভি এর মানটা পেয়ে যাচ্ছি √3/2u। এরপর লিখবো, স্পষ্টতই নৌকার বেগের ইউ সাইন আলফা উপাংশটি স্রোতের বেগের ভি কে প্রতিনিধিত্ব করবে। ছবিটা দেখো, ছবি না দেখলে বুঝতে পারবে না। এদিকে কি আছে ইউ, তো এদিকে ইউ হলে এই যেহেতু এখানে আলফা কোণ করে আছে, তাহলে এই অংশটা কত হবে ইউ কস আলফা, এই অংশটা কত হবে ইউ সাইন আলফা। তো দেখো ইউ সাইন আলফা এদিকে কাজ করছে আর ভি কাজ করছে এইদিকে, তো এইদিকে তাহলে একে অপরে কি করবে, প্রতিনিধিত্ব করবে, সেটাই এখানে বলা হয়েছে, অর্থাৎ ভি সমান ইউ সাইন আলফা। তো এখান থেকে মানটা বসাও, ভি এর মান আমরা পেয়েছি √3/2, √3/2 ইউ, √3/2 সমান ইউ সাইন আলফা, তো ইউ ইউ কেটে গেল, তাহলে পাচ্ছি সাইন আলফা সমান √3/2, তো সাইন 60 ডিগ্রি মানে √3/2, তার মানে আলফার মানটা পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে লিখবো উত্তরটা, অতএব স্রোতের দিকের সঙ্গে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 150 ডিগ্রি কোণে, ছবিটা দেখো এটা তো অলরেডি 90 ডিগ্রি ছিলই, 90 ডিগ্রি, আর এই যে আলফা এই মানটা পেয়েছি আমরা কত ডিগ্রি না 60 ডিগ্রি, তাহলে স্রোতের দিকের সঙ্গে, স্রোতের দিক কেন বলছি, এই বরাবর এই যে এই লাইনটা তো স্রোত তো এইদিকেই ছিল, তাই না, তাহলে স্রোতের দিকের সঙ্গে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 150 ডিগ্রি কোণে নদী পার হওয়ার চেষ্টা করলে স্রোত নৌকাটিকে সব থেকে কম দূরত্বে টেনে নিয়ে যেতে পারবে, এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, তো আরেকবার পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো চলো এর পরের অঙ্কে, 8 দাগেরটা, দুটি নৌকার প্রতিটির বেগ 8 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের বেগ 6 কিলোমিটার/আওয়ার। 2 কিলোমিটার চওড়া একটি নদী প্রথম নৌকাটি ন্যূনতম সময়ে ও দ্বিতীয় নৌকাটি ন্যূনতম পথে অতিক্রম করলো, একই সঙ্গে রওনা হলে দ্বিতীয় নৌকাটি কতক্ষণ পর পৌঁছাবে। ছবিটা দেখতে পাচ্ছ এইভাবে, ঠিক আছে, এটা হচ্ছে ইউ, এই যে দূরত্বটা মানে নদীটা চওড়া ধরে নেওয়া হয়েছে এল, সেটা হচ্ছে 2 কিলোমিটার, কোশ্চেনে দেওয়া আছে। তা লিখবো, ধরি নৌকা দুটির প্রতিটির বেগ ইউ, কারণ বলছে প্রতিটির বেগ ইউ, প্রতিটি বেগ হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার, তাহলে সেটাকে ইউ ধরে নিয়েছি, তাহলে নৌকা দুটির প্রতিটি বেগ ইউ সমান 8 কিলোমিটার/আওয়ার,
স্রোতের বেগ ভি, স্রোতের বেগটাকে ভি ধরেছি, ভি সমান দেওয়া আছে কত না 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নদীটির প্রস্থ এল সমান, যেটা এল ধরেছি এল সমান দেওয়া আছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার চওড়া বলা ছিল, হয়ে গেল। এবং নৌকাটির বেগ নদীর প্রস্থের সঙ্গে থিটা কোণে আনত। নৌকাটার বেগ নদীর প্রস্থের সঙ্গে এই যে থিটা কোণে, এই বরাবর প্রস্থ ছিল, প্রস্থের সঙ্গে থিটা কোণে আনত, অর্থাৎ এইভাবে যাচ্ছে। ঠিক আছে, চিত্রানুযায়ী নৌকার বেগের ইউ সাইন থিটা উপাংশ স্রোতের বেগকে প্রতিমিত করবে। ঠিক আছে, আগের ছবিটার মতো, আগের অঙ্কটা যেমন হয়েছিল। তো এইদিকে যদি ইউ কাজ করে তাহলে এই উপাংশটা কত হবে? এই উপাংশটা হবে ইউ কস থিটা, এই উপাংশটা হবে ইউ সাইন থিটা। তাহলে ইউ সাইন থিটা এদিকে কাজ করছে আর ভিটা অর্থাৎ স্রোতের বেগটা এদিকে কাজ করছে, তাহলে একে অপরকে প্রতিমিত করবে। তাহলে আমরা লিখতে পারি ইউ সাইন থিটা সমান ভি। তাহলে বা সাইন থিটা সমান তাহলে কত হবে? সাইন থিটা সমান ভি বাই ইউ। তো এখান থেকে এটা রেখে দিলাম, সাইন থিটা সমান ভি বাই ইউ। ঠিক আছে, এরপরে চলো নেক্সট পেজ, এখানে আর অঙ্কটা নেই। এবার লিখবো অতএব ন্যূনতম সময়ে নদী পার হতে প্রথম নৌকাটির সময় লাগবে t1 সমান, আমরা কি জানি দেখো ভি সমান এস বাই টি, বেগ সমান সরণ বাই সময়, আমাদের দরকার তো সময়, সময় সমান কত? সময় সমান হবে তাহলে এস বাই ভি। এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি এস বাই ভি। তো এই ছবির ক্ষেত্রে এস কোনটা? এস বলতে এল দূরত্বটা, এই এল দূরত্বটা এস বাই ভি। ভি বলতে এই বরাবর কোন উপাংশটা আছে? ইউ কস থিটা। বেগ কোনটা আছে? এই এল বরাবর বেগ কোনটা আছে? ইউ কস থিটা উপাংশটা আছে, তাই না? তাহলে এল বাই ইউ কস থিটা, এটাই হচ্ছে t1। তো এল বাই ইউ কস থিটা লিখেছি। যেহেতু ইউ কস থিটা দরকার হচ্ছে, তাহলে কস থিটার মানটা আমরা বের করে নেব। তো সাইন থিটার মানটা আমরা বের করে নিয়েছিলাম ইউ বাই ভি বাই ইউ। তাহলে কস থিটা কত হবে? রুট ওভার অফ কস থিটার সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তার মানে হয়ে গেল রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই ইউ স্কয়ার। তো এটা সরল করে নিলে কত পাচ্ছি? নিচে ইউ স্কয়ার, তাহলে উপরে হচ্ছে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, হয়ে গেল ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই ইউ স্কয়ার। তো এই মানটা এবার এখানে বসিয়ে দেব। তাহলে এল বাই ইউ ইন্টু রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই ইউ স্কয়ার হয়ে গেল, সমান এল বাই রুট ওভার, যা সেটা করা হচ্ছে ইউ স্কয়ার, এখান থেকে রুট থেকে বেরিয়ে গেলে কত হচ্ছে? ইউ থাকছে, তাহলে 1 বাই ইউ ইন্টু ইউ, ইউ কেটে যাবে, তাহলে এল বাই রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার সমান এল বাই, আচ্ছা মানটা যদি বসে দিই, এল এর মান ছিল 2, তাহলে 2 বাই ইউর মান ছিল 8, 8 স্কয়ার মাইনাস 2 6 স্কয়ার। তো এটা করলে ক্যালকুলেটারে আমরা পেয়ে যাবো 0.38 আওয়ার। তো এটাই মানে হচ্ছে 22.67 মিনিট। তো এটা একটা পেয়ে গেলাম। আবার দ্বিতীয় নৌকাটি t2 সময় যদি নদী পার হয়, তাহলে t2 সমান কত বলবো? এল বাই ইউ। ছবিটা দেখো, এল দূরত্ব পার হচ্ছে, এইভাবে যাচ্ছে, সে এইভাবে যাচ্ছে, তাহলে এল বাই ইউ, বোঝা গেল? তাহলে এল বাই ইউ করলে এল এর মান তো 2 বলেছি, ইউর মান 8 বলা আছে, তো এটা বসালে ক্যালকুলেটারে আমরা পাচ্ছি 15 মিনিট। ওকে, তো এল বাই ইউ করলে আমরা পাচ্ছি 15 মিনিট। তা লিখবো এখানে যে বলেছে যে কত পরে পৌঁছাবে দ্বিতীয় নৌকাটা। কোশ্চেনটা দেখো ভালো করে, একই সঙ্গে রওনা হলে দ্বিতীয় নৌকাটি কতক্ষণ পর পৌঁছাবে? তো কতক্ষণ পর পৌঁছাবে? তো এ পৌঁছেছিল এই সময়ে আর এই পৌঁছেছে এই সময়ে, দুটো বিয়োগ করতে হবে। তা লিখবো একই সঙ্গে রওনা হলে দ্বিতীয় নৌকাটি t1 মাইনাস t2 সময়ে বা 22.67 মাইনাস 15 মিনিট অর্থাৎ 7.67 মিনিট পরে পৌঁছাবে। তো সম্পূর্ণ উত্তরটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, এভাবে পরপর করে নাও, এভাবে পরপর লিখবে। তো ছবিটা তোমরা ভালো করে আঁকবে, ছবি না আঁকলে কিন্তু পারবে না। ঠিক আছে, ছবিটা বুঝে গেলে এই অঙ্ক ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, এরপর এই অংশটা এরপর প্রবলেম নাম্বার 9, বৃষ্টি 4 মিটার পার সেকেন্ড বেগে সোজা নিচের দিকে পড়ছিল। এই অবস্থায় দক্ষিণ দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহ হলে এবং একজন সাইকেল আরোহী দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চললে সে কোন দিক থেকে কত বেগে বৃষ্টি পড়তে দেখবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে ছবিটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করা হয়েছে। এখানে দেখো বৃষ্টিটা কিন্তু এই উপর দিক থেকে এসে পড়ছে, অর্থাৎ এইভাবে লম্ব আছে, এই জায়গাটাতে বৃষ্টিটা এইভাবে লম্ব আছে। ঠিক আছে, তো এইভাবে তো লম্ব তো আঁকা সম্ভব নয়, সরি এখানে একটা লাইন কাটা হয়ে গেল। এইভাবে তো লম্ব 3 ডাইমেনশনাল হলে বোঝানোর সুবিধা, সেই জন্য একটা দেখো এই পিঙ্ক কালার দিয়ে এটা আমি টেনেছি, এটা অ্যাকচুয়ালি এইভাবে লম্ব উপর দিকে আছে। ঠিক আছে, এইভাবে বৃষ্টিটা পড়ছে। তাহলে বৃষ্টি 4 মিটার পার সেকেন্ড বেগে সোজা নিচের দিকে পড়ছিল,
অর্থাৎ এটা ইউ ড্যাশ ধরা হয়েছে, 4 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এই অবস্থায় দক্ষিণ দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহ হলে, দক্ষিণ দিক মানে নিচের দিকে বায়ু প্রবাহ হচ্ছে, এই দিক বরাবর বায়ু প্রবাহ হচ্ছে, এবং একজন সাইকেল আরোহী দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চললে, দেখো সাইকেল আরোহীও কিন্তু এই দক্ষিণ দিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে দেখো দুটো তীর চিহ্ন দিয়েছি, একটা হচ্ছে সাইকেল আরোহীর বেগের জন্য আর একটা হচ্ছে বায়ু প্রবাহের বেগের জন্য। বোঝা গেল? এবার লিখবে, ধরি দক্ষিণ দিকে বায়ু প্রবাহের বেগ ইউ সমান 5 মিটার পার সেকেন্ড, এই যে বায়ু প্রবাহ বলেছে 5 মিটার পার সেকেন্ড, আর সাইকেল আরোহীর বেগ সেটা বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড, সেটা ধরে নিচ্ছি ভি। ওকে, অতএব বায়ু প্রবাহের সাপেক্ষে সাইকেল আরোহীর দক্ষিণ দিকে আপেক্ষিক বেগটা তাহলে কত হবে? ইউ মাইনাস ভি। অ্যাকচুয়ালি তোমাদের কি বলেছিলাম যে যার সাপেক্ষে হবে সেটা মাইনাস হবে, তো সেই হিসেবে যদি করে এখানে দেখো মড নিয়েছি, মড মানে কি হবে, মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ জাস্ট মানটা নেব। অভিমুখটা মাইনাস কোথায় আসে, যদি আমরা অভিমুখ বলি তখনই মাইনাস লাগে, এখানে জাস্ট মানটা নিচ্ছি, ওই জন্য মড দিয়েছি। তাহলে সেটা কত হবে না 5 - 2 অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এরপর লিখবো, আবার বৃষ্টি সোজা নিচের দিকে পড়ায় বৃষ্টির সাথে লোকটি 90 ডিগ্রি কোণে আছে। এই জায়গাটা বুঝতে পারছো কিনা দেখো, বৃষ্টি সোজা নিচের দিকে পড়ছে, অর্থাৎ এইভাবে পড়ছে, এই জায়গাতে পড়ছে, লোকটা হেঁটে কোন দিকে চলে আসছে, এই দিকে চলে আসছে। তাহলে দেখো এই যে লোকটা যে বরাবর আসছে এই রাস্তাটা, এবং বৃষ্টি সোজা পড়ছে, অর্থাৎ এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি। এটা যদি এখানে লম্ব হয় তাহলে এই লাইনটার সঙ্গে এটা কত হবে 90 ডিগ্রি হবে, তাই না? সেটা দেখো 90 ডিগ্রি লিখেছি, সেটাই ভাষা দিয়ে লিখেছে। আবার বৃষ্টি সোজা নিচের দিকে পড়ায় বৃষ্টির সাথে লোকটি 90 ডিগ্রি কোণে আছে, এবং বৃষ্টির বেগ ইউ ড্যাশ সমান 4 মিটার পার সেকেন্ড হলে লোকটির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ ডাব্লিউ ড্যাশ ইজিক্যালস টু ইউ ড্যাশ মাইনাস ডাব্লিউ। যে বৃষ্টির বেগ ইউ ড্যাশ সমান 4 মিটার পার সেকেন্ড, সেটা কোশ্চেনে দেখো বলে দেওয়া আছে যে 4 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি হচ্ছে, সেটা যদি আমরা ইউ ড্যাশ ধরে নিই, অর্থাৎ যেটা পিঙ্ক কালারে করা আছে, তাহলে লোকটির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ ডাব্লিউ ড্যাশ কত হবে না ইউ ড্যাশ মাইনাস ডাব্লিউ। তাহলে দেখো এটা হচ্ছে ইউ ড্যাশ মাইনাস ডাব্লিউ, এই যে এটা হচ্ছে ডাব্লিউ, তাই না? তাহলে ইউ ড্যাশ মাইনাস ডাব্লিউ করলে আমরা কত পেয়েছি, জাস্ট এর মানটা বের করবো। ইউ ড্যাশ মাইনাস ডাব্লিউ মানটা যদি আমরা বের করি, ডাব্লিউ ড্যাশ ইজিক্যালস টু ইউ ড্যাশ মাইনাস ডাব্লিউ, তাহলে ইউ ড্যাশ এর মান ছিল 4, ডাব্লিউ ড্যাশ এর মান আমরা বের করেছি দেখো, ইউ ড্যাশ মাইনাস ডাব্লিউর মানটা বের করেছি দেখো 3 মিটার পার সেকেন্ড, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার অফ, তার মানে এটা পেয়ে গেলাম রুট ওভার অফ 16 প্লাস 9 মানে 5 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। এরপর লিখবে, বৃষ্টির আপেক্ষিক বেগ উলম্বের সাথে বা বৃষ্টির বেগের সাথে থিটা কোণে আনত থাকলে। বৃষ্টির আপেক্ষিক বেগটা কোনটা, বৃষ্টিটা পড়ছে তো লম্ব হবে, কিন্তু আপেক্ষিক বেগ কি মনে হয় একটু তির্যক ভাবে পড়ছে, বৃষ্টিটা পড়ছে লম্ব হবে কিন্তু আপেক্ষিক বেগ কি মনে হবে একটু তির্যক ভাবে পড়ছে, তাই না? অর্থাৎ এই পিঙ্ক কালারটা না মনে হয় লোকটার মনে হবে কি বৃষ্টিটা এইভাবে পড়ছে, তির্যক ভাবে পড়ছে, সেটাই তো আপেক্ষিক বেগ। তাহলে এই যে লম্ব অর্থাৎ বৃষ্টিটা অ্যাকচুয়ালি যেভাবে পড়ছিল তার সঙ্গে থিটা কোণে আপেক্ষিক বেগটা হচ্ছে, থিটা কোণ করে আছে। বোঝা গেল? তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ উলম্বের সাথে বা বৃষ্টির বেগের সাথে থিটা কোণে আনত থাকলে cos থিটা সমান আমরা লিখবো যে ইউ ড্যাশ বাই ডাব্লিউ ড্যাশ। ছবিতে দেখো তাহলে বুঝতে পারবে। cos থিটা সমান আমরা কি জানি, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো এইখানে যদি থিটাটা থাকে, এটা তো লম্ব 90 ডিগ্রি, এটা থিটা, তার এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে ইউ ড্যাশ, অর্থাৎ এই পিঙ্ক কালারের লাইনটা হচ্ছে ভূমি, অতিভুজ কোনটা এই লাইনটা, এই লাইনটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে cos থিটা সমান ইউ ড্যাশ বাই ডাব্লিউ ড্যাশ। বোঝা গেল? সেটাই করা হয়েছে ইউ ড্যাশ বাই ডাব্লিউ ড্যাশ। তো মানগুলো বসানো হয়েছে, ইউ ড্যাশের মান আমরা পেয়েছি বলেই দেওয়া আছে কোশ্চেনে 4, আর ডাব্লিউ ড্যাশটা আমরা বের করেছি 5, তাহলে 4 এর 5 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম বা থিটা সমান cos ইনভার্স 4 এর 5, এটাই হচ্ছে উত্তর। অতএব সাইকেল আরোহী উলম্বের সাপেক্ষে cos ইনভার্স 4 এর 5 কোণে এবং 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে দেখবে, এত কোণ করে দেখবে উলম্বের সাথে, এবং 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিটা পড়তে দেখবে। তো সম্পূর্ণ উত্তরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এভাবে পরপর স্টেপ ওয়াইজ করে নেবে। এই যে মাঝখানে যে একটা চিহ্ন কাটা হয়ে গেছে, এটা ভুল করে তখন পেনে তোমাদের দেখাতে যে দেখলে যেটা হয়ে গেছে, এটা কিন্তু দাগ নয়, ঠিক আছে? তো চলো এর পরের অঙ্কে। এরপর 10 দাগ, একটি মোটর চালিত নৌকা নদীর স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে। আবার ওই নৌকাটি নদীর স্রোতের প্রতিকূলে গিয়ে ওই একই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে স্থির জলে নৌকাটি ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? দেখো এখানে প্রতি জায়গায় লেখা আছে ওই একই দূরত্ব, ওই দূরত্ব, তার মানে কি একটা নির্দিষ্ট দূরত্ব আমরা ধরে নেব, ঠিক আছে? তাহলে ধরি স্থির জলে নৌকার বেগ সমান ইউ কিলোমিটার পার আওয়ার,
এবং স্রোতের বেগ সমান ভি কিলোমিটার পার আওয়ার। এটা বেগগুলো ধরে নিয়েছি, তো ওটাও ধরবো পরে। তাহলে যদি স্থির জলে নৌকার বেগ ইউ কিলোমিটার পার আওয়ার হয় আর স্রোতের বেগ যদি ভি কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? স্রোতের অনুকূলে হলে ইউ প্লাস ভি, অর্থাৎ স্রোত যেই দিকে সেদিকে যদি নৌকাটা যায় তাহলে বেগটা সেক্ষেত্রে কত হবে না ইউ প্লাস ভি কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূলে তাহলে কত হবে? ইউ মাইনাস ভি কিলোমিটার পার আওয়ার। সবসময় মনে রাখবে স্রোতের বেগ নৌকার বেগের সঙ্গে বিয়োগ হয়, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে, ঠিক আছে? এরপর লিখবো আবার ধরি নৌকাটি মোট দূরত্ব অতিক্রম করে এল কিলোমিটার। এই অঙ্কটার জন্য ছবির তেমন কোনো দরকার নেই, ছবি না হলেও এমনিতে বোঝা যাবে, সেজন্য ছবিটা আঁকিনি। তাহলে আবার ধরি নৌকাটির মোট দূরত্ব অতিক্রম করে এল কিলোমিটার। এবার আমাদের বের করতে হবে তাহলে এল কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে কত লাগে সময় আর প্রতিকূলে কত সময় লাগে, ঠিক আছে? তাহলে লিখবো অতএব স্রোতের অনুকূলে এল কিলোমিটার যেতে সময় লাগে T1 সমান এল বাই ইউ প্লাস ভি ঘন্টা। আবার প্রতিকূলে এল কিলোমিটার যেতে সময় লাগে সেটা ধরে নিচ্ছি T2 সমান এল বাই ইউ মাইনাস ভি ঘন্টা। তো এটা কেন হয় আমরা জানি যে ফর্মুলাটা কি, ভি ইজ ইকালস টু বা বেগ সমান আমরা কি জানি সরণ বাই, এখানে এল ধরেছি, সরণ বাই সময়। তো সেটা এখানে করা হয়েছে, বা সময় সমান কত পেতাম এখান থেকে, বা সময় সমান আমরা পেয়ে যেতাম এল বাই ভি। তো টি সমান এল বাই ভি, সেটাই বসানো হয়েছে টি সমান এল বাই ভি। এবার অনুকূলের জন্য ভি এর জায়গায় ইউ প্লাস ভি ছিল, প্রতিকূলে ভি এর জায়গায় ছিল ইউ মাইনাস ভি, তো সেটাই বসানো হয়েছে ফর্মুলাটা, তাই না? তো বুঝতে পেরেছো? এরপর লিখবো প্রশ্ন অনুযায়ী। দেখো এই সময়টা কিন্তু দেওয়া আছে, অনুকূলের সময়টা কোশ্চেনে বলা আছে দেখো 6 ঘন্টা। লিখবো প্রশ্ন অনুযায়ী এই T1 সমান অর্থাৎ এল বাই ইউ প্লাস ভি সমান 6। এখান থেকে ইউ প্লাস ভি এর মানটা বের করবো, তাহলে কত পাবো না আমরা এল বাই 6। এটা 1 নম্বর দিয়ে দিলাম। আবার দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী দেখো প্রতিকূলে যখন যাচ্ছে সময়টা কত লিখেছে, দেখো লেখা আছে 10 ঘন্টা। তাহলে আবার প্রশ্ন অনুযায়ী প্রতিকূলের সময়টা ছিল এটা T2 এল বাই ইউ মাইনাস ভি, তাহলে এল বাই ইউ মাইনাস ভি সমান 10। এখান থেকে ইউ মাইনাস ভি সমান পেয়ে গেলাম আমরা এল বাই 10, ঠিক আছে? এবার আমাদের ইউর মান আর ভি এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে ছিল ইউ প্লাস ভি আর এখানে আছে ইউ মাইনাস ভি, তো দুটোকে যদি যোগ করে দিই তাহলে প্লাস ভি মাইনাস ভি কেটে যাবে, তাহলে পেয়ে যাবো আমরা 2u। সেজন্য করছি দেখো এখন 1 যুক্ত 2 করে পাই 2u ইজ ইকুয়ালস টু, এখানে পাচ্ছি এল বাই 6 প্লাস এল বাই 10। তো এটা সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো, একবারে বলে দিচ্ছি যে ইউ সমান 4 বাই 15l, এটা হচ্ছে 2u, তার মানে ইউ সমান পেয়ে যাচ্ছি আমরা 2 এর 15l। তো এই ধরনের ক্যালকুলেশন তো এটা বলার দরকার নেই, এটা তোমরা অনায়াসে পারবে। তো আমরা ইউর মানটা বের করে নিতে পারলাম। অ্যান্সারটা কি চেয়েছে দেখো, অ্যান্সারটা চেয়েছে তাহলে স্থির জলে নৌকাটি ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। তো নৌকা বলেছে নৌকার বেগ ছিল কত ইউ, তো ইউর মানটা আমরা বের করে নিয়েছি, তাহলে ভির মানটা আমাদের বের করার দরকার নেই, বুঝতে পারলে? তাহলে ইউর মানটা আমরা বের করে নিয়েছি, এটা তোমাদের এমনি ভির মানটা আমি করেছিলাম, তো এটা অঙ্কের ক্ষেত্রে দরকার নেই, ঠিক আছে? তাহলে অতএব স্থির জলে ওই একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি অর্থাৎ এল দূরত্ব অতিক্রম করতে সময় নেবে এল বাই ইউ, কারণ আমরা সময় সমান দেখতে পেলাম যে সময় সমান এল বাই বেগ অর্থাৎ দূরত্ব বাই বেগ, তাহলে সময় নেবে এল বাই ইউ। নৌকার তো বেগটা ইউ ছিল, তাহলে এল বাই ইউ সমান এল বাই ইউর মান আমরা বের করছি দেখো 2 এর 15l, তাহলে এল বাই 2 এর 15l, এল এল কেটে গেল, তার মানে এটা হয়ে যাচ্ছে 15/2 মানে 7.5 ঘন্টা। এটাই অ্যান্সার। তো সম্পূর্ণ অঙ্কটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো এভাবে পরপর করে নেবে, কোনো জায়গাটা ঠিক করে লেখা না হলে কারেকশন করে লিখে নাও। ওকে, তো চলো এর পরের অঙ্কে। এরপর 11 দাগ, একটি উড়োজাহাজ উত্তর পূর্ব দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, বাতাস 25 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে বইছে। 2 ঘন্টা পরে উড়োজাহাজের মোট সরণ কত হবে? তাহলে ছবিটা দেখতে পাচ্ছ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করা আছে। প্রথমে কি বলেছে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিক কোনটা? এটা উত্তর, এটা পূর্ব, অর্থাৎ উত্তর পূর্ব দিক, অর্থাৎ এই যে ইউ লিখেছি পিঙ্ক কালারে, এটা উত্তর পূর্ব দিকে যাচ্ছে, ঠিক আছে? উত্তর থেকে দক্ষিণ দিকে কি হচ্ছে না বাতাস আছে, চলছে বাতাস 25 কিলোমিটার পার বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে বইছে। তাহলে বাতাসটা 25 কিলোমিটার পার বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে, অর্থাৎ যেটা গ্রিন কালারে টানা আছে দেখো এই দিকে নিচের দিকে, এটা হচ্ছে ভি, বাতাস বইছে। এরপর বলেছে যে 2 ঘন্টা পরে উড়োজাহাজের মোট সরণ কত, 2 ঘন্টা পরে উড়োজাহাজটা মোট কত দূরত্ব যাবে। তাহলে প্রদত্ত উড়োজাহাজের বেগ ইউ সমান 50 কিলোমিটার পার আওয়ার, বাতাসের বেগ ভি সমান 25 কিলোমিটার পার আওয়ার। অতএব বাতাসের সাপেক্ষে উড়োজাহাজের আপেক্ষিক বেগ, বাতাসের সাপেক্ষে তাহলে বাতাসটা ছিল ইউ, যেটা মাইনাস হবে তাহলে ভি মাইনাস ইউ, বাতাসটা ভি ছিল তাহলে ইউ মাইনাস ভি হবে বাতাসের সাপেক্ষে যেহেতু, তাহলে ইউ মাইনাস ভি করলে আমরা ডাব্লিউ পেয়ে গেলাম, এটা আপেক্ষিক বেগ। এবার
মড ডাব্লু বের করলে কত হবে, রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u cos থিটা বা cos আলফা, তাই না? এবার সেটা মড ডাব্লু এভাবেও লিখতে পারি, যে এখানে যখন মানটা বের করছি এটা এভাবেও লিখতে পারি, বা আমি ডব্লু স্কোয়ার ইজিক্যাল টু এভাবে লিখতে পারি, একই ব্যাপার, কোনো ইয়ে নেই। তাহলে এটা বের করলে এখান থেকে জাস্ট মানগুলো বসানো হয়েছে, ইউ স্কোয়ার অর্থাৎ ইউর মান কত 50 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে 25 স্কোয়ার প্লাস 2uv মান বসানো হয়েছে cos আলফা। এই আলফার মানটা 135, এটা তোমাদের একটু বুঝতে হবে। তো দেখো এই দিকটা কোন দিক বলা হচ্ছে, উত্তর পূর্ব দিক। তো উত্তর পূর্ব দিক মানে উত্তরের সাথে পূর্ব দিক কত ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে। উত্তর পূর্ব দিক মানে কত, ঠিক মাঝামাঝি যাবে, অর্থাৎ 90-এর অর্ধেক করলে কত হয় 45। তাহলে এখান থেকে এই অংশটা হয়ে গেল 45 ডিগ্রি, আর বাকিটা কত, বাকিটা এটা দক্ষিণ দিকের সঙ্গে 90 ডিগ্রি আছেই, তো পূর্ব দিকটা দক্ষিণ দিকের সঙ্গে 90 ডিগ্রি আছে, আর বাকি এই কোণটা 45 ডিগ্রি। তাহলে 90 আর 45 যোগ করলে কত হয় 135 ডিগ্রি, সেই জন্য এখানে cos 135 বসানো হয়েছে। এবার তো এটা ক্যালকুলেটারে করে নিতে পারবে, ক্যালকুলেটারে করলে আমরা পেয়ে যাবো 1357.2, তো এটা রুট বসিয়ে দিলে পেয়েছি 36.84, ঠিক আছে। এরপর লিখবো 2 ঘন্টা পরে উড়োজাহাজটির মোট সরানো হবে, তাহলে কত হবে 2 ঘন্টা পরে। আমরা দেখো জানি যে এস সমান ভিটি বা ভি সমান এস বাই টি, সেখান থেকে হচ্ছে এস সমান ভিটি। তো এই ফর্মুলাটা এখানে বসানো হয়েছে, মোট সরান হবে ভি অর্থাৎ বেগটা আমরা পেয়ে গেছি, আপেক্ষিক বেগটা 36.84, আর সময়টা হচ্ছে 2 ঘন্টা বলেছে, তো সেটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 73.68 কিলোমিটার। ওকে, এবার লিখবো এখন বাতাসের বেগ ভি এবং লব্ধি বেগ ডাব্লু এদের মধ্যবর্তী কোণ থিটা হলে, তাহলে দেখো ছবিটা ভালো করে, এই যে বাতাসের বেগ ভি নিচের দিকে ছিল, সবুজ কালিয়ে করা আছে, আর লব্ধি বেগটা ডাব্লু এটা এদিকে আছে। এদের যদি মধ্যবর্তী কোণ ডাব্লু আর ভি এর মধ্যে কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কস আলফা। এটা ভেক্টরের এই ফর্মুলাটা আমরা পড়েছি যে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, এটা অলরেডি তোমরা থিওরিতে পড়েছো। তাহলে এবার মানগুলো পুট করে দাও, ইউর মান হচ্ছে 50 সাইন, আলফার মান তো 135 ডিগ্রি ছিল, ডিভাইডেড বাই 25 প্লাস 50 কস 135 ডিগ্রি। তাহলে বা থিটা সমান ট্যান ইনভার্স হবে এটা। তো একবারে ক্যালকুলেটরে ট্যান ইনভার্স হবে এটা যদি পুট করে দাও, তাহলে তোমরা পেয়ে যাবে -73.675 ডিগ্রি। অতএব 2 ঘন্টা পরে উড়োজাহাজটি দক্ষিণ থেকে পূর্ব দিকে 73.675 ডিগ্রি কোণ করে মোট 73.68 কিলোমিটার সরণ ঘটাবে। তাহলে দেখো এই যে এখানে দক্ষিণ থেকে পূর্ব দিকে এত ডিগ্রি কোণ করে কত সরণ ঘটাবে না, 73.68 কিলোমিটার। এটা উত্তরে লিখে দিলেই হলো। তো তোমাদের সম্পূর্ণ অঙ্কটা আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে একবার কে কতটা লিখেছো, যার যে জায়গাটা মিস হয়েছে একটু মিলিয়ে নাও। ঠিক আছে, তো চলো পরের অঙ্কে। 12 দাগ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টুয়াইস কে ক্যাপ এবং আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এই দুটি ভেক্টর দ্বারা একটি ত্রিভুজের দুটি বাহু নির্দেশিত হয়। বাহু দুটির মধ্যবর্তী কোণ ও তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো একটা ত্রিভুজ আমরা এঁকে নিয়েছি, নাম দিয়ে দিচ্ছি এ বি সি। আমরা ধরে নিয়েছি যে তিনটা বাহু একই ক্রমে গৃহীত। তাহলে দেখো যদি ধরো এ থেকে শুরু হয় যাত্রা, তীর দিকে আছে, আবার এতেই শেষ হয়, তাহলে সরণ কত, 0। ভেক্টরিক্যালি হচ্ছে, তো তাহলে সরণটা 0 পাবো। তো তিনটে বাহু যোগ করলে আমরা কত পাবো, 0 পাবো, ভেক্টরের নিয়মে, তাই না? তাহলে লিখছি ধরি ত্রিভুজ এবিসি এর তিনটি বাহু এ বি বিসি সি এ। এখন এবি সমান, এই এবিটা আমরা ধরে নিয়েছি, দেখো একটা বাহু বলেছিল, সেই বাহুটা আমরা ধরে নিয়েছি এবি। এবি সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টুয়াইস কে ক্যাপ বসিয়েছি। আর একটা বাহু বিসি অর্থাৎ সেটা ধরে নিয়েছি এটা, আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ রেখেছি। তৃতীয় বাহু অর্থাৎ সেটা হচ্ছে সি এ, এটা আমাদের বের করতে হবে। তাহলে লিখবো চিত্রানুযায়ী ত্রিভুজের বাহু তিনটি একই ক্রমে গৃহীত। যদি একই ক্রমে গৃহীত হয় তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সি এ সমান 0। কারণ এখান থেকে তুমি যাত্রা করে আবার যদি এখানেই ফিরে আসো, তাহলে সরণ তো 0 না, তাহলে এটা সমান 0 হয়ে গেল। তো বা সি সমান মাইনাস অফ এবি প্লাস বিসি। তো এবার এবি আর বিসি এর মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। তো এবি আর বিসি এর মানগুলো বসাতে পেরেছি কত, এবি হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টুয়াইস কে ক্যাপ, প্লাস বিসি ছিল আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো এটা করলে আমার পাচ্ছে দেখো আই ক্যাপ প্লাস আই ক্যাপ, তাহলে 2 আই ক্যাপ, এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাস 2 আই ক্যাপ, জে ক্যাপ প্লাস জে ক্যাপ 2 জে ক্যাপ, এখানে একটা মাইনাসের জন্য মাইনাস 2 জে ক্যাপ, 2 ক্যাপ 2 কে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তার মানে শুধু কে ক্যাপ হলো, এখানে একটা মাইনাস আছে তার মানে মাইনাস কে ক্যাপ হয়ে গেল। এবার মানটা চাই, মান চাইলে আমরা মড করব, তাহলে ওতে মড সি এ সমান রুট ওভার অফ
এটা -2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, এটা করলে আমরা 2 এখানে 4, এখানে 4 আর এখানে 1 মানে 8 আর এখানে 9, √9 পাচ্ছি, তার মানে 3 হয়ে গেল। এবার লিখবো এখন এবি ও বিসি বাহু দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে, তো বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 3 একক। এবার যে তাদের মধ্যবর্তী কোণ, যে দুটো বাহু বলে দিয়েছিল প্রথমে, তাদের মধ্যবর্তী কোণ থিটা হলে, ধর আমরা ছবিতে দেখো এই যে কোণটা এবি আর বিসি, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা লিখবো যে এবি ডট বিসি সমান এবি ডট বিসি কস থিটা, বা একবার এই ফর্মুলাটাও লিখতে পারো থিটা সমান কস ইনভার্স, তো ফর্মুলা তোমাদের থিওরিতে পড়িয়েছিলাম, একবারও লিখতে পারো যে থিটা সমান কস ইনভার্স এবি ডট বিসি ডিভাইডেড বাই এবি বিসি বা মড এবি মড বিসি। ঠিক আছে, তো মানগুলো আমাদের বের করে বসাতে হবে। তো এবি ডট বিসি করলে আমার কি পাচ্ছি দেখো, এবি ডট বিসি, এবির মান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টুয়াইস কে ক্যাপ ডট বিসি হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো আই ক্যাপ 1 হয়ে গেল, জে ক্যাপ গুণ করলে 1 হয়ে গেল, কে ক্যাপ এখানে 2 আছে, এখানে -1 আছে, তার মানে এটা -2। তো দেখো +2 -2 0 হয়ে গেল, তার মানে এখানে যদি মানটা আমরা বসে দেই, উপরের মানটা কত 0, 0 বাই এটা কি আছে আর দেখার দরকার নেই, 0 বাই 0 কে যে সংখ্যায় দিয়ে ভাগ করে না সেটা 0ই হবে, তার মানে cos ইনভার্স আমরা পাচ্ছি 0। তো cos কতর মান 0, 90 ডিগ্রি মান 0, তার মানে আমরা থিটার মানটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তা লিখবো অতএব বাহু দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ও তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে 3 একক। এটাই অ্যান্সার। তো সম্পূর্ণ অঙ্কটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তো দেখে নাও। ওকে, তো চলো এর পরের অঙ্কে অর্থাৎ 13 দাগে, এটাই তোমাদের এই ভিডিওর লাস্ট অঙ্ক। 13 দাগেরটা কি বলেছে দেখো, যদি a ক্রস বি মড অফ a ক্রস বি সমান √3 a ডট বি হয়, তাহলে দেখাও যে মড অফ a প্লাস বি সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab হোল টু দি পাওয়ার হাফ। তো এই অঙ্কটা তোমাদের অলরেডি আমি এমসিকিউতে করিয়ে দিয়েছি, এমসিকিউ নাম্বার 34 নাম্বার এমসিকিউটা তোমরা দেখে নাও, ভিডিও চ্যানেলের গিয়ে প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্টে ভেক্টর যে সমস্ত অঙ্কগুলো আছে সেখানে দেখো এমসিকিউ 34 কোন ভিডিওটাতে আছে, তো সেইখানে দেখে নিলেই এই অঙ্কের উত্তরটা পেয়ে যাবে, সেই জন্য আর পুনরায় অঙ্কটা করছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ ভিডিওটা আরো বেশি অঙ্ক যদি দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দাও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ওকে, ধন্যবাদ।